ওয়েলকাম ইন গ্রো অফ এডুকেশন। গ্রো অফ এডুকেশন প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুমন গড়াই, ফিজিক্স টিচার অফ গ্রো অফ এডুকেশন। আজকের ক্লাস শুরু করার আগে আগের ক্লাসের সেলফ টেস্টের অ্যান্সার গুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নের অ্যান্সার কোশ্চেন 1 এ কুলম। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার কোশ্চেন 2 এরও অ্যান্সার এ স্কেলার রাশি। আজ আমরা পড়বো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর 14 তৃতীয় ক্লাস। এই ক্লাসে কুলমস ল অর্থাৎ কুলমের সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, এই টপিকটা মাধ্যমিকের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তার জন্য ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করো। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে কুলমস ল, কুলম্বের সূত্র, তাই তো? দেখো, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে সমপ্রকৃতির দুটি আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষম প্রকৃতির দুটি আধান পরস্পরকে আকর্ষণ করে। তার মানে প্লাস প্লাস মানে দুটো যদি পজিটিভ আধান হয় পরস্পরকে কি করবে, রিপিল করবে, তাই তো? মাইনাস মাইনাসও সেম, সমপ্রকৃতির আধান পরস্পরকে রিপিল করবে। বাট প্লাস মাইনাস বিপরীত প্রকৃতির আধান হওয়ার জন্য এরা কি করবে না, পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। দেখো, এই ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য আগের দুটো ক্লাস খুব ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা যারা এখনো আগের দুটো ক্লাস করোনি, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, করে নিও। ওকে, তাহলে দেখো, এই যে রিপিল করছে বা অ্যাট্রাক্ট করছে, তার মানে কি এর মধ্যে একটা বল কাজ করছে। কি কাজ করছে না, বল, একটা ফোর্স কাজ করছে। এই বল পরিমাণ কি হবে সেটাই এই ক্লাসের আলোচ্য বিষয়। ওকে, 1784 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী চার্লস অগাস্টিন ডি কুলম্ব একটি সূত্র প্রকাশ করেন, যেটা কুলম্বের সূত্র নামে পরিচিত। এই কুলম্বের সূত্র থেকে এই বলটার পরিমাণটা নির্ণয় করব। ওকে, তাহলে দুটো আধান ধরে নিচ্ছি, Q1 এবং Q2। আধানকে কি দিয়ে ডিনোট করব? Q দিয়ে। আগের ক্লাসে আমরা পড়েছিলাম, তাই তো? তাহলে Q1 এবং Q2 দুটো আধান, সেটা পজিটিভ কিংবা নেগেটিভ যা খুশি হতে পারে। যদি দুটো পজিটিভ হয় তাহলে পরস্পরকে রিপিল করবে, এবং দুটো নেগেটিভ হলে পরস্পরকে রিপিল করবে, আর একটি পজিটিভ একটি নেগেটিভ হলে পরস্পরকে কি করবে না, অ্যাট্রাক্ট করবে। তাহলে এখানে এই যে Q1 এবং Q2 দুটো আধান ধরলাম, সুবিধাতে ধরলাম কি এই দুটো আধানই হচ্ছে পজিটিভ আধান। কি আধান ধরলাম? পজিটিভ আধান। পরস্পরকে বিকর্ষণ করবে। Q1 আধান বিকর্ষণ করবে কাকে? Q2 কে। এবং Q2 আধান বিকর্ষণ করবে Q1 কে। মানে কি না, Q1 এর উপর একটা বল প্রযুক্ত হবে এবং Q2 এর উপর একটা বল প্রযুক্ত হবে। ওকে, ভালো করে বোঝানো বলছি। তাহলে Q1 এর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে কার জন্য না, Q2 এর জন্য। Q2 আধানটা থাকার জন্য Q1 এর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে, আর Q2 এর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে কার জন্য না, Q1 আধানটা থাকার জন্য। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি কি এটা 1 পজিশনে আছে এবং এটা 2 পজিশনে আছে। তাহলে Q2 আধানের জন্য Q1 এর উপর বিকর্ষণ বল F12। Q2 আধানের জন্য Q1 এর উপর বিকর্ষণ বল F12, আর Q1 আধানের জন্য Q2 এর উপর প্রযুক্ত বিকর্ষণ বল F21। দুটো বল সবসময় সমান হয়, অর্থাৎ F12 = F21 হয়। আরেকবার রিপিট করে দেখো, Q2 এর জন্য Q1 এর উপর একটি বল প্রযুক্ত হচ্ছে, জন্য Q2 এর উপর একটা বল প্রযুক্ত হচ্ছে, এবং সেটা যেহেতু দুটো আমরা পজিটিভ আধান ধরেছি তার জন্য এটা বিকর্ষণ বল কাজ করবে। এরপর এই যে বিকর্ষণ বলটা দুটোর ক্ষেত্রে সমান হবে, মানে Q2 যে পরিমাণ বল দিয়ে Q1 কে বিকর্ষণ করবে, সেম টু সেম Q1 ও সেম পরিমাণ বল দিয়ে Q2 কে বিকর্ষণ করবে। তার জন্য আমরা বলছি কি F12 = F21। যদি তারা পরস্পরকে আকর্ষণ করতো তাও সেই দুটো বলই সমান হতো। তাহলে আমরা লিখতাম যে F12 = F21। ক্লিয়ার? তাহলে দেখো, F12 F21 আর এই চিহ্নটা এটা দিলাম, এগুলো আবার কি? ওয়েট সব ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ফার্স্ট বলি F12 এন্ড F21 এর ব্যাপারে। এগুলো কি না, এগুলো একটা সিম্বল। কি বলছি? সিম্বল, যেগুলো এই বলটাকে কোন আধানটার উপর প্রয়োগ হচ্ছে সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে ফার্স্ট বলি F12 মানে হচ্ছে Q1 এর উপর প্রযুক্ত বল। কার জন্য না, Q2 আধানের জন্য। ভালো করে দেখো, F12 বলছি, তাহলে প্রথমে 12 নয়, কিন্তু এটা কি বলবো 12। প্রথমে 1 মানে কি Q1 আধানের উপর প্রযুক্ত বল, কার জন্য না, লাস্টে যেটা আছে 2, অর্থাৎ Q2 আধানের জন্য। সেইভাবে F21 মানে কি হবে, Q2 এর উপর প্রযুক্ত বল Q1 আধানের জন্য। ঠিক আছে তো? দেখো, আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে কি বললাম 2
টু মানে এর উপর প্রযুক্ত বল হবে কার জন্য, না ওয়ান এর জন্য। ক্লিয়ার? দেখো তাহলে কি বললাম, F12 মানে বললাম যে ওয়ান এর উপর প্রযুক্ত বল 2 এর কারণে, এবং F21 মানে কি বললাম, না 2 এর উপর প্রযুক্ত বল 1 এর কারণে। ক্লিয়ার? এই চিহ্নটা আবার কি, দেখো এটাও কি বলা হয়, মড, মানে শুধুমাত্র মান বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। তোমরা ক্লাস 9 এ পড়েছো বল কি রাশি, বল একটা ভেক্টর রাশি, তাই তো? তাহলে ভেক্টর রাশি মানে কি, তার মান থাকবে প্লাস দিক থাকবে, তাই তো? এখন দেখো আমরা কি বললাম যে মড অফ F21 মানে মড অফ F12, তাই তো? তার মানে কি, মড বলেছি মানে শুধুমাত্র মানটা তার সমান বলেছি, শুধুমাত্র কি সমান বলেছি, মান। কেন দিক সমান হতে পারে না, কারণ দেখো যখন Q1 Q2 কে রিপেল করবে তখন কি হয়, রিপেল করলে A এদিকে যাবে এবং A এদিকে যাবে, তাহলে দুটো দিক আলাদা। তাহলে দুটো দিক আলাদা, দিকটা কখনো এক হতে পারে না, মানটা এক হবে, তার জন্য বলছি যে এই মড চিহ্নটা ব্যবহার করা হয়েছে। এবং এই জন্য বলা হচ্ছে যে F12 মড ইজ ইকুয়াল টু F21 মড, এবং ভেক্টর আছে উপরে ভেক্টরের চিহ্ন দেওয়া আছে। ওকে, ক্লিয়ার তো? Q1 Q2 দুটি কণা বললাম, দুটো আধান যারা পরস্পরকে বিকর্ষণ করছে। ওকে, মনে হতে পারে যে ধরো Q1 এর আধান যদি বেশি পরিমাণ হয়, Q1 এর আধানটা যদি বেশি হয় তাহলে সেই Q2 কে বেশি পরিমাণ বল প্রয়োগ করবে, এরকম কিন্তু মনে হতে পারে, তাই তো? কিন্তু আমরা একটু ওকে দেখলাম এই বলটা কিন্তু বেশি হবে না, দুটো ক্ষেত্রে ইকুয়াল বল হবে, বলটা কি হবে, সমান হবে। আধান যার ক্ষেত্রে বেশি হতে পারে, Q1 এর আধান বেশি হতে পারে বা Q2 আধান কম হতে পারে, তাতেও কোনো যায় আসে না, দুটো বল কিন্তু সমান হবে, মানে F12 ইজ ইকুয়াল টু F21 অলওয়েজ, এটা কিন্তু মনে রাখবে। ওকে, আধান বেশি হলেও বল বেশি হবে না, যার আধান সে অপরকে বেশি বল প্রয়োগ করবে, এরকম কনসেপ্ট নয়। কনসেপ্ট হচ্ছে আধানের পরিমাণ যাই হোক না কেন দুটো আধানের ক্ষেত্রে সম পরিমাণ বল প্রয়োগ হবে। ওকে, তাহলে দেখো একটা কথা বলি, এই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো, তাহলে ফিজিক্যাল সায়েন্সের একটা ভালো ডেপথ তৈরি হয়ে যাবে, ফলে মাধ্যমিকে যে একটা ভালো রেজাল্ট হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও তোমাদের হায়ার ক্লাসে প্রচুর সাহায্য হবে, তার সাথে সাথে চাকরি পরীক্ষাতেও প্রচুর হেল্প পাবে। ওকে, সুমন স্যারের কাছে এটুকু তোমরা আশা করতেই পারো। তাহলে দেখো এই যে বলটা পাচ্ছি, এই বলের মানটা কত হবে সেটাই আজকের ক্লাসের আলোচ্য বিষয়। এই বলের মান সম্পর্কে কি বললাম, না বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিয়েছেন। কি বলছেন তিনি, না এই বলটা অর্থাৎ এফ যদি বল ধরি কমন বল, এর মান হবে যে আধান দুটি ধরা হয়েছে অর্থাৎ Q1 এবং Q2 এই আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক, মানে প্রপোর্শনাল অফ Q1 Q2, এবং এই আধানগুলোর মধ্যে যে দূরত্ব থাকবে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে Q1 এবং এই Q2 এই বিন্দু আধান দুটির দূরত্ব যদি r হয় কি হবে, F ইনভার্সলি প্রপোর্শনাল r স্কয়ার। ওকে, দেখো আরেকবার রিপিট করে দিচ্ছি, দুটো আধান, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, এই দুটো আধানের মধ্যে দূরত্ব কত, না দূরত্ব হচ্ছে r। দুটো বিন্দু আধান Q1 এবং Q2 তার মধ্যে দূরত্ব r, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে, না দুটো আধানের যে পরিমাণ তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক Q1 Q2, এবং তাদের যে দূরত্ব মানে r তার বর্গের ব্যস্তানুপাতিক, মানে 1/r²। তাহলে Q1 Q2 যখন হবে তখন হচ্ছে r অবশ্যই স্থির হবে, আর এক্ষেত্রে কি হবে, না Q1 Q2 স্থির হবে। তাহলে যৌগবিদ্যার সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে F প্রপোর্শনাল Q1 Q2 বাই r², যখন Q1 Q2 r উভয়ই পরিবর্তনশীল। তাহলে আরেকবার রিপিট করে দিই, তাহলে কি পেলাম, প্রথমে F প্রপোর্শনাল পেলাম Q1 Q2, F প্রপোর্শনাল পেলাম 1/r², সেখান থেকে যৌগবিদ্যার সূত্র অনুসারে কি লিখতে পারি, F প্রপোর্শনাল Q1 Q2 বাই r²। এবার তোমরা জানো যে প্রপোর্শনাল থেকে যদি সমান করতে হয় তাহলে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আনতে হয়, এক্ষেত্রে নিয়ে আসবো। তাহলে F সমান কি দেবো, K ড্যাশ Q1 Q2 বাই r²। K ড্যাশটা কি, K ড্যাশ সমানুপাতিক ধ্রুবক। দেখো এই K ড্যাশটা কোনো ইউনিভার্সাল ধ্রুবক নয় বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়, এর মান এই আধান দুটোকে অর্থাৎ Q1 এবং Q2 এই আধান দুটোকে যে মাধ্যমে রাখা হয়েছে তার প্রকৃতির উপর এবং এই ব্যবহৃত একক অর্থাৎ SI বা CDS যে একক ব্যবহার করবো তার উপর ডিপেন্ড করবে। ওকে, দেখো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পারছো, যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের জন্য যে ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে সেই ক্লাসে প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আলোচনা করা হবে। এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপেও জানতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, কুলম্বের সূত্রে জেনারেল রূপটা কি পেলাম, যে F is equal to K dash Q1 Q2 by r²। ওকে, এটা হচ্ছে কুলম্বের সূত্রের জেনারেল রূপ। ওকে, এরপর দেখো এখানে যে Q1 Q2 আছে, যে দুটো আধান আছে সেই আধান দুটো সম্পর্কে দু এক কথা বলে নি। প্রথমে বলি দেখো এই Q1 Q2 কে অবশ্যই বিন্দু আধান হতে হবে। বিন্দু আধান মানে কি, মানে দেখো যে আধান দুটোর যে পরিমাণ
তাদের যে মধ্যবর্তী দূরত্বের তুলনায় অতি নগণ্য হতে হবে, তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে। ওকে, গোলকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, সেক্ষেত্রে গোলকের সারফেসে যে আধানগুলো থাকবে সেগুলোকে আমরা ধরবো না। কি ধরবো না, তাদের সেন্টার অর্থাৎ কেন্দ্রে যে আধান থাকবে সেই আধানগুলোকে শুধুমাত্র ধরবো। বাট রেক্টাঙ্গেল কিংবা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সরাসরি এই সূত্রটা প্রযোজ্য হয় না। ওকে, দ্বিতীয় নম্বর দেখো জানি যে দুটো আধান নিতে হবে সেই দুটো আধানকে অবশ্যই স্থির হতে হবে। কুলম্বের সূত্র গতিশীল আধানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, এরপর আমরা আর সম্বন্ধে একটু আলোচনা করে নেবো, যে মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, দেখো আর সম্বন্ধে কথা বলে রাখি। প্রথম নম্বর হচ্ছে নিউক্লিয়াসের যে ব্যাস অর্থাৎ 10⁻⁸ সেন্টিমিটার, এই দূরত্বের মধ্যে কুলম্বের সূত্র কাজ করবে না। দ্বিতীয় নম্বর বলে রাখি, দেখো কুলম্বের আর অবশ্যই সরৈখিক হবে। সরৈখিক মানে কি, ধরো একটা কোণা একটা অন্য কোণাকে বিকর্ষণ করছে, প্রথমে এইভাবে গেল, তারপর বিকর্ষণটা এইদিকে হলো, তাহলে সেক্ষেত্রে দেখো এটা সরৈখিক কিন্তু হচ্ছে না। অবশ্যই দূরত্বটা যখন হবে মাপা হবে তখন সবসময় সরৈখিক দূরত্ব হবে, সরৈখিক দূরত্ব ছাড়া কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। এবং তৃতীয় নম্বর যেটা বলবো, যদি দূরত্বটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ফোর্সটা বহুগুণ কমে যাবে, এবং দূরত্ব যদি কমিয়ে দেওয়া হয় ফোর্সটা বহুগুণ বেড়ে যাবে। কিরকম দেখো, আরটা অর্থাৎ দূরত্বটা আমি ডবল করে দিলাম 2r, কি হবে না, তাহলে জেনারেল সূত্রটা আমাদের কি আছে, F = k dash q1 q2 by r স্কয়ার। তাহলে r যদি 2r হয় তাহলে এক্ষেত্রে কি হবে, F = k dash q1 q2 by 2r স্কয়ার হয়ে যাবে। দুটো ডবল ধরেছি, তো সেক্ষেত্রে কি আসবে, F = k dash q1 q2 by 4r স্কয়ার। এবার ভালো করে লক্ষ্য করো যে এই যে পোরশনটা, এই পোরশনটা আগের মতন পুরো সেম আছে, এই 40 ছাড়া। তাহলে আগের যে বল ছিল তার থেকে 1/4 হয়ে যাবে, তাহলে দ্বিগুণ যখন দূরত্ব বাড়াচ্ছি বল কত হয়ে যাচ্ছে, 1/4 কমে যাচ্ছে। এই কেস সম্পর্কে একটা আলোচনা করে নিই, কেস সম্বন্ধে ডিটেলস আরো পড়বো। আগে বলি এই কেসটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। মাধ্যম মানে কি, Q1 এবং Q2 কোন মাধ্যমে রাখা হয়েছে, সেটা যদি জল মাধ্যমে রাখা হয় তার একটা অন্যরকম ভ্যালু আসবে, যদি বায়ু মাধ্যমে রাখা হয় তার একটা অন্যরকম ভ্যালু আসবে, যদি কাঠের মধ্যে রাখা হয় তার একটা অন্যরকম ভ্যালু আসবে। তবে সর্বোচ্চ ভ্যালুটা কখন আসবে, সেটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে। নেক্সট 2 নম্বর হচ্ছে সেটা ব্যবহৃত এককের উপর নির্ভর করবে, কোন এককে এই বলের মানটা বের করছি, সেটা এসআই একক না সিজিএস একক, কোন এককে বের করছি। একটা জিনিস, একটা গ্রাফ দিয়ে রাখি যেটা দৈর্ঘ্যের উপর কিভাবে ডিপেন্ড করবে। সেই গ্রাফটা হয় বেসিক্যালি এইরকম, এদিকে কাজ করে দূরত্ব আর, এদিকে কাজ করে বল এফ। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি যে দূরত্বটা কোনো কারণে যদি বেড়ে যায় তাহলে বলটা বহুগুণ কমে যাবে। এইভাবে এই গ্রাফটা কুলম্বের সাথে দূরত্বের সঙ্গে গ্রাফটা এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, দেখো ক্লাসটা তোমরা মন দিয়ে করো এবং ক্লাসটা কতটা তোমরা বুঝতে পারছো সেটা জানার জন্য ক্লাসের শেষে সেলফ টেস্টের যে অপশন আছে সেখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দাও, তাহলে তোমরা বুঝতে পারবে এবং নিজেকে নিজে চেক করে নিতে পারবে যে ক্লাসটা তোমরা কতটা বুঝতে পারবে। ওকে, তাহলে দেখো কুলম্বের সূত্রের জেনারেল রূপটা আমরা দেখলাম, F = k dash q1 q2 by r স্কয়ার। তাহলে কুলম্বের সূত্রটা কি লিখবো, ভালো করে দেখো কুলম্বের সূত্র কি লিখছি। কুলম্বের সূত্র কি, দুটো স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটোর মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, কি বললাম না, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, এই যে সূত্রটা প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, কোনো ওয়ার্ড কি মিস করা চলবে না, ঠিক আছে। আর সূত্রটা এখানেই শেষ নয়, এটা সূত্র পরে এখানে দুটো সেন্টেন্স লিখতে হয় যে আধান দুটো সংযোজক সরেখা বরাবর ক্রিয়াশীল এবং বলের মান মাধ্যমের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধরো অনেক সময় দেখেছো যে পরীক্ষার সময় তোমার 100 নম্বরের অ্যান্সার দিয়ে এসছো, কিন্তু সেখানে মার্কস আসছে কত, 80 থেকে 85। তুমি ভাবছো আমি ঠিকঠাকই লিখেছি, কিন্তু কি হয় না দু একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড মিস হয়ে যায়। যেমন ধরো এই সূত্রের ক্ষেত্রে বলছি, ধরো তুমি লিখলে কি না দুটি বিন্দু আধান, এই স্থিরটাকে বাদ দিয়ে দিলে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল। তুমি দেখছো আমি ঠিকই লিখেছি, কিন্তু দুটি স্থির লিখলে, কিন্তু দুটি স্থির আধান লিখে দিলে, বিন্দুটা মিস করে দিলে, অথবা কি না এই সেন্টেন্সটা মিস করে দিলে, এই সেন্টেন্সটা লিখলে না, এক্ষেত্রে কিন্তু নাম্বার কমে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কি হয় সেক্ষেত্রে না 3 নম্বরের কোশ্চেনগুলোতে 2 মার্ক চলে আসছে এবং সেক্ষেত্রে এভারেজ নাম্বারটা কমে 100 নম্বরের অ্যান্সার দিয়েছো কিন্তু 80 থেকে 85 এ দাঁড়িয়ে যায়, ঠিক আছে। এটা তোমাদের সাথে আগে অনেকবার হয়েছে, ঠিক আছে।
তো এই ফিজিক্যাল সায়েন্সে কিভাবে অ্যান্সার লিখলে ফুল মার্কস পাওয়া যাবে তার একটা ক্লাস আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে। তোমরা ওই ক্লাসটা মিস করো না, তাহলে বুঝতে পারবে যে কিভাবে অ্যান্সার গুলো লিখতে হয়। সব থেকে ভালো উপায়, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে যখনই ক্লাসটা আসবে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, কেডেস এর মানটা ব্যবহৃত এককের উপর নির্ভর করে। একক মানে কি না, সিজিএস এসআই যে এককের যে পদ্ধতি আছে কোন পদ্ধতি নির্ণয় করি তার উপর নির্ভর করে, তাই তো? তাহলে আমরা দেখে নেবো যে সিজিএস পদ্ধতিতে ওই বলটার মান কেমন হবে এবং এসআই পদ্ধতিতে ওই বলটার মান কেমন হবে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখে নেবো কি না, সিজিএস পদ্ধতিতে কুলম্বীয় ফোর্সটার মান কেমন। তাহলে দেখো, কুলম্বের সূত্রে জেনারেল রূপে কি পেলাম না, F is equal to K dash Q1 Q2 by। এবার দেখো এখানে সিজিএস এ এই K dash is equal to হয় K dash is equal to হয় 1 by K। এখানে K কি না, K হচ্ছে কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে মাধ্যমটা নেওয়া হবে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে এক্ষেত্রে F is equal to কি লিখবো না, 1 by K into Q1 Q2 by R square। ক্লিয়ার? এরপর দেখো এই K এর মান শূন্য মাধ্যমে 1 আর বায়ু মাধ্যমে 1.00059। এটা দুটোর ক্ষেত্রে এভারেজ 1 ধরা হয়। ওকে, তাহলে K এর মান এখানে কি পাচ্ছি না, K এর মান শূন্য বা বায়ু মাধ্যমে 1, সেই একটা এখানে পুট করছি। অর্থাৎ F is equal to কি পাবো না, 1 by 1 Q1 Q2 by R square, মানে F is equal to Q1 Q2 by R square। ক্লিয়ার? is equal to Q1 Q2 by R square। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের ফর্ম। দেখো এরপর দেখবো এসআই ইউনিটে। এসআই ইউনিট কি হয় না, এসআই ইউনিটে কেডেস এর মান 1/4πε0 শূন্য মাধ্যমে। এপসাইলন কি? এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। দেখো এই যে বলছি এপসাইলন, এই এপসাইলনটা কি বললাম, এটাকে এপসাইলন। এটা হচ্ছে একটা গ্রিক লেটার। কি বললাম, এটা হচ্ছে গ্রিক লেটার। গ্রিক যে অ্যালফাবেট আছে তার 5th নাম্বার লেটার এটা। তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। তাহলে দেখলাম কি না, এসআই মাধ্যমে কেডেস এর মান হচ্ছে 1/4πε0। তাহলে এখানে বস করবো কি, F is equal to 1/4πε0 Q1 Q2 by R square শূন্য মাধ্যমে। ওকে, এবারে 1/4πε0 এর মান হচ্ছে 8.98755517 into 10⁹ একক। ঠিক আছে, এটাকে ধরা হয় যে 9 into 10⁹ একক শূন্য মাধ্যমে এই 1/4πε0 এর মান। তাহলে এখানে মানটা পুট করছি, তাহলে F is equal to কি পাবো না, 9 into 10⁹ Q1 Q2 by R square। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা পেলাম শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রের রূপ। এখানে একটা কথা বলি, এই যে এপসাইলন নিচে যে 0 দেওয়া আছে এটা বলা হয় এপসাইলন নট, মানে শূন্য মাধ্যম। এরপর যদি এটা যদি অন্য কোনো মাধ্যমে হয় সেক্ষেত্রে রূপটা হবে F is equal to 1/4πε Q1 Q2 by R square। এটা হচ্ছে মিডিয়াম, যে অন্য কোনো মিডিয়াম হলে। আর F যদি ভ্যাকুয়াম হয় তাহলে 1/4πε0 এর জায়গায় ডাইরেক্ট আমরা বলবো 9 into 10⁹ Q1 Q2 by R square। ক্লিয়ার? এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের ফর্ম। এই দুটো ফর্ম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এসআই এবং সিজিএস পদ্ধতিতে। এগুলো ম্যাথমেটিক্স করার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু কাজে লাগবে। এই দুটো ফর্ম, এটা হচ্ছে এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতি কি বললাম, F is equal to Q1 Q2 by R square। এই দুটো ফর্ম ম্যাথ করতে প্রচুর পরিমাণে কাজে লাগবে। ওকে, দেখো যা পড়াচ্ছি সেগুলো মন দিয়ে পড়ো। মন দিয়ে পড়লে তোমাদের পরীক্ষাতে যেমনই প্রশ্ন আসুক না কেন তোমরা সকল প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। এছাড়াও তোমাদের ফিজিক্যাল সায়েন্স একটা ভালো ডেপথও তৈরি হয়ে যাবে। ওকে, তার জন্য ক্লাসগুলো অবশ্যই মন দিয়ে করো এবং কোনো ক্লাসই মিস করো না, প্রত্যেকটা ক্লাস রেগুলার করতে থাকো। ওকে, তাহলে এতক্ষণ কি পড়লাম একটু রিপিট করে নিই। প্রথমে বললাম হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র একটা রূপ পেলাম যে F is equal to K dash Q1 Q2 by R square। এটা জেনারেল ফর্ম। না নেক্সট একটা সিজিএস পদ্ধতিতে একটা ফর্ম পেলাম। কি ফর্ম না, F is equal to Q1 Q2 by R square। এটা সিজিএস পদ্ধতি। আরেকটা পেলাম F is equal to 9 into 10⁹ Q1
Q2 বাই আর স্কোয়ার। এটা এসআই সিস্টেমে, ঠিক আছে, এটা অবশ্যই শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, এয়ার অর ভ্যাকুয়াম, তাই তো? এই তিনটে ফর্ম খুবই ইম্পর্টেন্ট, তিনটে আলাদা ফর্ম মনে রাখতে হবে। এপসাইলন নট সম্বন্ধে একটু আলোচনা করে নিই। ফার্স্ট যে এপসাইলন নট, এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854187 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 12 একক। তাহলে 1/4 পাই এপসাইলন বললাম 9 ইন্টু 10 টু পাওয়ার 9, এটা কি করে হচ্ছে একটু দেখে নিই, ঠিক আছে? তাহলে 1/4 পাই এপসাইলন নট, তাহলে 1/4 পাই এর মান কত না 3.14 ইন্টু 8.854, এটা অ্যাপ্রক্স বলা হয় 8.85 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 12, 8.85 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 12, তাহলে 8.85 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 12 1/9 ইন্টু 10 টু পাওয়ার 9 একক অ্যাপ্রক্স, ঠিক আছে? আর এই এপসাইলন নট এর ইউনিট কি হবে? বলছিল জেনারেল ইকুয়েশনে কি পেলাম, F is equal to 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। তাহলে এসআই পদ্ধতি কুলম্বের সূত্রের রূপে কি পেলাম না F is equal to 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে এপসাইলন is equal to কি হবে, বাই 4 পাই F Q1 Q2 বাই আর স্কয়ার, এরকম একটা ফর্ম আসবে। এই Q1 Q2 বাই 1/4 পাই F, তাহলে Q1 Q2 এর একক কি? কুলম্ব। তাহলে কুলম্ব ইনটু কুলম্ব বাই 4 পাই, এর কোনো একক নেই, এটা নাম্বার। F এর বলের একক কি নিউটন, আর দূরত্ব হচ্ছে মিটার স্কয়ার। তাহলে কি আসছে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার মাইনাস 2। আর এর মাত্রা কি আসবে? মাত্রা দেখো, আধানের মাত্রা Q এর মাত্রা কি IT, এদিকে Q এর মাত্রা কি না IT বাই 1/4 পাই, এর মাত্রা কি, এর মাত্রা 1, F এর মাত্রা কি না mLT-2, আর R এর মাত্রা কি L স্কয়ার। তাহলে এখান থেকে কি আসছে দেখো, M ইনভার্স L 2 3, তাহলে L T2 মাইনাস 3 T টু দি পাওয়ার 4 আর I স্কয়ার, এটা হচ্ছে এপসাইলনের মাত্রা, ঠিক আছে? আর এটা দেখো, যেটা বললাম এপসাইলন বাই এপসাইলন নট, এটাকে বলা হয় এপসাইলন আর। এপসাইলন বাই এপসাইলন নট মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা, একে বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। কি বললাম, পরাবৈদ্যুতিক ধ্রুবক। দেখো এটা অতটা খুব ইম্পর্টেন্ট কিছু নেই, জাস্ট এটা আলোচনা করে দিলাম। 1/4 পাই এপসাইলন নট এর মানটা কিভাবে পাচ্ছি, আর এপসাইলনের মাত্রা এবং তার একক, ওকে? এরপর একটা নিউমেরিক্যাল দেখে নিই, ঠিক আছে? দুটো আধান, একটা হচ্ছে 25 ESU, আরেকটা বলছি 12 ESU, তাদের মধ্যে দূরত্ব 1 সেন্টিমিটার, এবং সেটা কোন মাধ্যমে আছে না সেটা শূন্য মাধ্যমে আছে। তাহলে শূন্য মাধ্যমে দুটো আধান আছে, একটা 25 ESU এবং একটা হচ্ছে 12 ESU, এবং দূরত্ব কত 5 সেন্টিমিটার। তাহলে তাদের মধ্যে বল কত, মানে কুলম্বীয় ফোর্সটা কত, সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এটা প্রথমে তো এর ইউনিটে আছে, কোন ইউনিটে আছে না ESU মানে বুঝতে পারছি সেটা CGS ইউনিট, তাই তো? এবং এখানে দূরত্ব কি আছে সেমি, মানে CGS ইউনিট আছে, এবং শূন্য মাধ্যমে CGS পদ্ধতিতে শূন্য মাধ্যমের রূপটা কি হচ্ছে, কুলম্বের সূত্রের রূপ F is equal to Q1 Q2 বাই আর স্কয়ার। তাহলে Q1 Q2 মানে কত, এর ভ্যালু হচ্ছে 25 ইন্টু 12 বাই 5 স্কয়ার, তাই তো? এত কি হবে না ডাইন হবে, সিরিজ পদে বলে একক হচ্ছে ডাইন, তার মানে 25 ইন্টু 12 বাই 25, তাহলে 25 বসে কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে 12 ডাইন। তাহলে অ্যান্সার কত হবে 12 ডাইন। দেখো ম্যাথ গুলো খুবই ইজি, ঠিক আছে? তবুও অনেকে কি হয় না ফিজিক্যাল সায়েন্সে ম্যাথের প্রচুর সমস্যা থাকে, ম্যাথ নিয়ে তারা একটা অযথা ভীতি পায়। তো খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথের ক্লাসগুলো হবে, তো তোমরা নিয়মিতভাবে ক্লাসগুলোকে ফলো করো, ওকে? এছাড়া তোমরা ফেসবুকও ফলো করতে পারো, ফেসবুকের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? আর অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা সঠিক সময়ে নোটিফিকেশনটা পেয়ে যাবে, ওকে? এরপরে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা একটু দেখে নিই। যদিও তোমাদের এটা সিলেবাসে নেই, কিন্তু ক্লাস 9 এ যেহেতু তোমরা রাশি সম্বন্ধে পড়েছিলে, সেখানে স্কেলার এবং ভেক্টর রাশি সম্বন্ধে পড়েছিলে, তার জন্য এই কনসেপ্টটা নিয়ে রাখো, ওকে? তাহলে ফোর্স একটা ভেক্টর রাশি ইজ ইকুয়াল টু k ড্যাশ q1 q2 বাই r স্কয়ার ইনটু r হেড। এটা হচ্ছে কুলম্বের সূত্রের রূপ, ভেক্টর রূপ, বা এটা বলা হয় f ভেক্টর ইজ ইকুয়াল টু k ড্যাশ q1 q2 বাই r কিউ r ভেক্টর। এখানে r ভেক্টর মানে কি না মড অফ r ইনটু r হেড,
ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে নেই, এটুকু জাস্ট মনে রাখবে, এটা পরবর্তী যে হায়ার ক্লাসে এই সম্বন্ধে স্টাডি করা হবে। ঠিক আছে, এখানে একক কি পড়েছিলে না কুলম্ব এবং ইএসইউ। এই কুলম্ব এবং ইএসইউ কি এগুলো একটু আলোচনা করে নেবো, যে এক কুলম্ব বা এক ইএসইউ পরিমাণটা কত হবে সেটা একটু আলোচনা করে নেবো। ওকে, তাহলে প্রথমে জানবো এক ইএসইউ সম্বন্ধে। এক ইএসইউ বা এক স্ট্যাট কুলম্ব কি, এটা কার একক না এটা আধানের সিজিএস ইউনিট, তাই তো। এক মানে একক পরিমাণ বের করতে হবে। একক পরিমাণটা কেন বের করানো হয় এই সম্বন্ধে তোমরা ক্লাস 9-এ একটা ভালো চ্যাপ্টার ছিল যে পরিমাপের পদ্ধতি, সেখানে তোমরা পড়েছিলে যে একক পরিমাণ। একক পরিমাণ মানে কি, যে পরিমাণটাকে ধরে সমজাতীয় রাশিগুলিকে মাপা হবে, সমজাতীয় রাশির পরিমাণটাকে মাপা হবে। দেখো 7, 8, 9, 10 এগুলো সায়েন্সের একটা বেসিক কনসেপ্ট এখানেই তৈরি হয়ে যায়। তার জন্য তোমরা তোমাদের টেক্সট বইয়ের সাথে সাথে অবশ্যই রেফারেন্স বই পড়ো এবং ভালো কোনো টিউটরের কাছে পড়ো, যাতে বেসিকটা স্ট্রং হয়। ওকে, তাহলে দেখো কুলম্বের সূত্রে জেনারেল রূপ কি দেখলাম, F = 1/k Q1 Q2 r স্কয়ার। এটা যে সিজিএস পথে জেনারেল রূপ যে কোনো মাধ্যমের জন্য। ওকে, এরপরে দেখো যদি শূন্য মাধ্যমে হয় তাহলে কি হচ্ছে না F = Q1 Q2 r স্কয়ার। এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য, প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কোন মাধ্যমে, শূন্য মাধ্যমে। এরপরে দেখো একক পরিমাণে বের করব, তাহলে এখানে F = ধরে নিলাম যে 1 ডাইন, Q1 Q2, Q1 সমান ধরছি Q2 সমান দুটো আধানকে Q মানে একটা সমপরিমাণ আধান ধরলাম, এবং আর ধরলাম কি 1 সেন্টিমিটার, মানে দুটো আধান কত দূরত্বে আছে 1 সেন্টিমিটার, মানে প্রত্যেকটাকে সিজিএস এককে ধরলাম। তাহলে দেখো এখানে আমরা বলবো কি, তাহলে এক ইএসইউ কাকে বলে এই ব্যাখ্যাটা বলবো। এক ইএসইউ কাকে বলবো না দুটো সমজাতীয় এবং সমপরিমাণ আধান। কি বলছি, দুটো সমজাতীয় এবং সমপরিমাণ আধান। দুটি সমজাতীয় ও সমপরিমাণ আধান বলেছি বলেই ধরেছি যে Q1 Q2 = Q, মানে একই আধান এবং তাদের মানটাও একই। ওকে, যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার কত দূরত্বে, 1 সেন্টিমিটার দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে যদি এক ডাইন বল কাজ করে, পরিমাণকে বলে এক ইএসইউ। এই সূত্র যদি বস করানো হয় তাহলে F = 1 Q1 Q2 মানে Q × Q বাই আর 1 ধরেছি 1 স্কয়ার, অতএব F স্কয়ার = 1 আর Q = ±1। ঠিক আছে, তাহলে বলতে পারছি কি দুটি সমজাতীয় ও সমপরিমাণ আধান ধরেছি, তারা যদি পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে যদি এক ডাইন বল কাজ করে সেটা হচ্ছে এক ইএসইউ। ওকে, এরপর দেখো এরপর জানবো কি এক কুলম্বটা জেনে নেবো। দেখো আমার ক্লাস করার সময় অবশ্যই খাতা পেন নিয়ে বসো, যেগুলো প্রয়োজন সেগুলো নোট করে নিও। ওকে, যদি কোনো অংশ বুঝতে না পারো তাহলে ব্যাক করে দেখবে, সাথে যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট অপশনে জানিও। ওকে, এরপর দেখো এসআই পদ্ধতিতে আধানের একক কি না কুলম্ব। তাহলে পড়বো কি না এক কুলম্ব জিনিসটা কি। এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রে জেনারেল ফর্মটা কি না F = 9 × 10⁹ Q1 Q2 r স্কয়ার। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা জেনারেল ফর্ম, তাই তো। এরপর দেখো এরও সেই এক ইউনিট অথবা একক পরিমাণটা বের করবো। তো একক পরিমাণটা যদি বের করি তাহলে এখানে F = ধরবো কত না 9 × 10⁹ নিউটন। Q1 ধরবো Q2 Q আর R ধরবো 1 মিটার। তাহলে সূত্রটা কি রকম হবে না F = 9 × 10⁹ 9 9 × 10⁹ আর Q × Q/1 স্কয়ার। কি হবে না 9 × 10⁹ দিকে 9 × 10⁹ কেটে যাবে, তাহলে Q স্কয়ার আসবে 1 আর Q আসবে ±1, তাই তো, মানে একক পরিমাণটা বের হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি লিখবো, দুটি সমজাতীয় এবং সমপরিমাণ আধানকে যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হয়, দুটি সমজাতীয় এবং সমপরিমাণ আধানকে যদি পরস্পর 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে তাদের মধ্যে যদি 9 × 10⁹ নিউটন বল কাজ করে, তাহলে সেই পরিমাণ আধানটাকে বলবো কি না এক কুলম্ব। দেখো আরেকবার বলছি, সমজাতীয় এবং সমপরিমাণ আধানকে, দুটি সমজাতীয় এবং সমপরিমাণ আধানকে যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে তাদের মধ্যে যদি 9 × 10⁹ নিউটন বল কাজ করে, তাহলে সেই পরিমাণ আধানকে বলবো কি না এক কুলম্ব। ওকে, বলে এরপর জানবো কি না কুলম্ব আর ইএসইউ মধ্যে সম্পর্ক জেনে নেবো, যে এক কুলম্ব সমান কত ইএসইউ। ধরে নিচ্ছি কি না এক কুলম্ব সমান x ইএসইউ। তাহলে এরপর দেখো Q1 Q2 মানে এখানে এক কুলম্ব
ঠিক আছে, Q1 Q2 মানে 1 কুলম্ব সমান হচ্ছে x SU আধানকে 1 মিটার মানে কত 100 সেন্টিমিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে কার্যকর বলটা কত, তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে 9 × 10⁹ নিউটন। এটা আমরা করলাম, তাই তো, যে Q1 Q2 মানে Q সেই পরিমাণটা কত 1 কুলম্ব পরিমাণ, সেই পরিমাণটা কত x SU, কারণ 1 কুলম্ব সমান x SU ধরে নিয়েছি। আধানকে 1 মিটার বা 100 সেন্টিমিটার দূরত্বে রাখলে তার মধ্যে বিকর্ষণ বল মান কত হবে 9 × 10⁹ নিউটন। তার মানে কত হবে 9 × 10⁹ 9 তাই তো, কারণ তোমরা জানো যে 1 নিউটন সমান 10⁵, তাহলে কত হচ্ছে 9 × 10⁻14 ওকে। এরপর দেখো তাহলে কুলম্বের সূত্রের সিরিজ পদের রূপটা কি, সিরিজ পদের রূপ হলো x Q1 Q2 r²। তাহলে বলের মানটা কত পেয়েছি 9 × 10⁻14 Q1 Q2 কত না Q1 Q2 মানে x² x × x, আর দূরত্ব কত 100 সেন্টিমিটার, তো 100 স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি না x² = 10⁴ into 9 into 10⁻14 और x² = 9 into 10⁻18 और x = 3 into 10⁹ 3 into 10⁹। তাহলে 1 কুলম্ব সমান কত পেলাম না 1 কুলম্ব সমান পেলাম 3 into 10⁹ SU। ওকে, ক্লাসটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানিও। এরপরে দুই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো দুই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে আজকের ক্লাসের সেট টেস্ট কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক। ওকে, কোশ্চেন নাম্বার 1, কুলম্বের সূত্রে যে ধ্রুবক ব্যবহার হয় তার মান নির্ভর করে অপশন এ এককের উপর, অপশন বি মাধ্যমের উপর, অপশন সি দুটোরই উপর, অপশন ডি কোনটিই নয়। এবং কোশ্চেন নাম্বার 2, 1 কুলম্ব সমান কত ESU? অপশন এ 9 × 10⁹ ESU, অপশন বি 3 × 10⁹ ESU, অপশন সি 9 × 10⁵ ESU, অপশন ডি 9 × 10⁻18 ESU। এই প্রশ্নগুলোর অ্যানসার তোমরা কমেন্ট অপশন দিও। নেক্সট ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসে এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকের পড়ার একটাই জায়গা, সেটা হচ্ছে কুলম্বের সূত্র, যার জেনারেল ফর্ম কি না F = K Q1 Q2 r², এটা হচ্ছে জেনারেল ফর্ম। তো এই কুলম্বের সূত্রটাকে কি সার্বজনীন সূত্র বলা যায়? তাহলে কোশ্চেন কি বললাম যে কুলম্বের সূত্রকে সার্বজনীন সূত্র বলা যায় কিনা। দেখো অ্যাকচুয়ালি কি না কুলম্বের সূত্রকে সার্বজনীন সূত্র বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ কি কুলম্বের সূত্রতে এই যে k এর মানটা আমরা বললাম কি k এর মানটা মাধ্যমের উপর ডিপেন্ড করবে, যে কোন মাধ্যমে রাখা হয়েছে, ঠিক আছে, সে তার উপর ডিপেন্ড করবে। আর যেহেতু তার উপর ডিপেন্ড করবে তার জন্য সার্বজনীন সূত্র বলা যাবে না। কেন? কারণটা ভালো করে বুঝবে। ধরো Q1 Q2 আধান বায়ু মাধ্যমে রাখা হয়েছে, দুটো আধানকে আদ্যত্ব রেখেছি, বায়ু মাধ্যমে রেখেছি, তার একটা ভ্যালু আসবে, আমি ধরে নিলাম তার ভ্যালুটা x। এরপরে যখন সেই মাধ্যমটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ বায়ু থেকে জল মাধ্যম হয়ে যাবে, তখন কি হবে না এই একই আধান সমপরিমাণ আধানকে রাখছি Q1 Q2, তাদের মধ্যে দূরত্বটাও একই রাখছি, আর মানটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি বললাম, দেখো আগেই বলেছি যে বায়ু মাধ্যমে সব থেকে বেশি মান আসবে, জল মাধ্যমে সেই মানটা কমে যাবে, অর্থাৎ বলটা x এর থেকে কমে যাবে। তাহলে দেখো আধানের পরিমাণ সমান রাখা হয়েছে, দূরত্ব সমান রাখা হয়েছে, কিন্তু বলের মানটা সমান আসছে না, তার জন্য কুলম্বের সূত্রকে সার্বজনীন সূত্র বলা যাবে না। ওকে, নেক্সট দেখো আরেকটা কোশ্চেন। এই কুলম্বের সূত্রে যে ধ্রুবকটা ব্যবহার করা হয় অর্থাৎ k', এই যে ধ্রুবকটা ব্যবহার করা হচ্ছে বা k' বা তোমাদের বইয়ে কেউ পড়বে, শুধুমাত্র কেউ অনেক সময় বলে যে f = Q1 Q2 বা f = k × Q1 Q2 r², এটাকে কেউ অনেক সময় বলে। এই যে k' বা k যাই বলা হয় কেন, এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে বলা হচ্ছে কুলম্বীয় ধ্রুবক বা স্থির তড়িৎ বল ধ্রুবক। কি বলা হয়? স্থির তড়িৎ বল ধ্রুবক। ঠিক আছে, এই যে ধ্রুবকটা ব্যবহার করছে, এই ধ্রুবকটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাই তো, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো আমরা আগেই বললাম এই ধ্রুবকটা দুটো বিষয়ের উপর নির্ভর করছে। এক নম্বর হচ্ছে মাধ্যমের প্রকৃতি, কোন মাধ্যমে আধানগুলোকে রাখা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। সেক্ষেত্রে বললাম কি বায়ু মাধ্যমে সর্বোচ্চ হবে, অন্যান্য মাধ্যমে তার থেকে কম হবে। আরেকটা বললাম যে ব্যবহৃত একক, অর্থাৎ দুটো বিষয়, একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে একক। বললাম একক মানে কি কোন এককে বলের মানটা বের করবো, সেটা SI একক না CGS একক, এই দুটোর উপর ডিপেন্ড করবে। ওকে, আজকের ক্লাস এইটুকুই। পরবর্তী ক্লাসে তড়িৎচালক বল সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা ক্লাসগুলো নিয়মিত করতে থাকো
এছাড়া এই পরবর্তী ক্লাস হওয়ার আগে পর্যন্ত তোমরা পড়াটা রেডি করে নাও। আজকের মতো এটুকুই, চলো টাটা।